ভালো লাগা গল্পের রেশ ছড়িয়ে দিতে মেটামরফোসিসের অন্য আয়োজন। আজ আপনাকে শোনাব চণ্ডী ভট্টাচার্যের লেখা রহস্যময়ী উল্কা। গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা 5ই জুন 2014 সংখ্যাটি থেকে। আমরা চেষ্টা করেও লেখকের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। আয়োজন শুনে লেখক অথবা তাঁর পরিবারের কেউ যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কল্পবিজ্ঞান নির্ভর এই গল্পটিতে অনুজয়ের চরিত্রে চিরঞ্জিত, সৌরিশের চরিত্রে সৈকত, পঙ্কজবাবু পুলিশ অফিসারের চরিত্রে ও গল্প পাঠে সুশোভন, আবহ ও শব্দ প্রক্ষেপণ ঋত্বিক, গল্পের সূত্রধর আমি প্রাণেশ, সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় সুশোভন। শুরু হচ্ছে রহস্যময়ী উল্কা। ঘন ঘন হাই উঠছিল অনুজয়। একটু আগে পর্যন্ত একটা ইংরেজি থ্রিলারে মগ্ন ছিল সে। থ্রিলারটা যতই পড়ছিল ততই যেন সাসপেন্সের গভীর জলে ঢুকে যাচ্ছিল একটু একটু করে। সে জল সাঁতরে পাড়ে ওঠাই যেন দুষ্কর, আর সাসপেন্সের টান অগ্রাহ্য করাটাও যেন অসম্ভব প্রায়। সেই টানেই থ্রিলারটা আজ পড়ে শেষ করবে ভেবেছিল, কিন্তু না, ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি ফিরতেই সেই ইচ্ছেটুকুও উধাও। কেন হবে না, রাত যে ততক্ষণে 1টা ছাড়িয়েছে। লেট নাইট করা কোনো কালেই তার অভ্যাস ছিল না, সেই কারণেই থ্রিলারটা বন্ধ রেখে ঘুমোতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর বিছানায় যাওয়ার মিনিট কয়েকের মধ্যেই তার হাই ওঠাও শুরু। দু চোখের পাতা বুজিয়ে ফেলে ক্রমশ সে হারিয়ে যাচ্ছিল মায়াময় ঘুমের রাজ্যে। হারিয়ে যাচ্ছিল, যেন বা একটু একটু করে মিশেও যাচ্ছিল অন্ধকারের পরতে পরতে। ঠিক সেই রকম একটা সময়ে চাঁদের ওপর দুম শব্দে কি যেন একটা ভারী কিছু আছড়ে পড়ল সজোরে। ঘটনার আকস্মিকতায় ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল সে, এবং বুঝে গেল তাদের একতলা বাড়ির ছাদের ওপরে ইট অথবা ওই জাতীয় ভারী কিছু ছুঁড়েছে কেউ। স্বাভাবিকভাবেই ভীষণ রাগ হয়ে গেল তার। বিছানা থেকে তাড়াতাড়ি নেমে পড়ে সে দৌড়ে বেরিয়ে এলো বারান্দায়। বাড়িটা দক্ষিণ দিকে একটা রাস্তা। কে কে বসু সরণি। কেউ যদি ওদিক থেকে ইট ছুঁড়ে থাকে তাহলে সে এতক্ষণে দৌড়ে পালিয়েছে কিংবা পালাচ্ছে। অনুজয় অবশ্য কাউকেই দেখতে পেল না রাস্তায়। তবে কি এটা পাশের দোতলা বাড়ির কারো বদমাইশি? সম্ভাবনাটা মনের মধ্যে জোরালো হয়ে উঠতেই তার রাগটা চাড়িয়ে উঠল আবার। নিশ্চয়ই ওই বাড়ির কেউ ছুঁড়েছে, তা নয়তো আর কে ছুঁড়বে? দাঁড়া, সকাল হোক আগে, ছাদে গিয়ে দেখি একবার, তারপর বদমাইশির ভূত গা থেকে ঝাড়িয়ে ছাড়বো। চেনে না তোমাকে? সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের চুমুক দিতে দিতে খবরের কাগজে চোখ বুলিয়ে নেওয়াটা অনুজয়ের দীর্ঘদিনের অভ্যাস। আগে চা এনে ঘুম ভাঙাতেন তার মা অনুরূপা দেবী। মা মারা যাওয়ার পরে বছর 3 ধরে সে কাজটা করে যাচ্ছে সদা হাস্যময় রঘুদা। আজও ঘুমটা রঘুদাই ভাঙিয়েছে, আর অনুজয়ও যথারীতি চা খেতে খেতে চোখ রেখেছে খবরের কাগজের পাতায়। প্রথম পাতা জুড়ে আজ প্রাকৃতিক বিপর্যয়ের খবর আর ফটো। উত্তরকাশীর পাহাড়ি রাস্তায় ধস নেমে গড়িয়ে গিয়েছে যাত্রীবাহী বাস। ভেঙে পড়েছে রাস্তার ধারে গড়ে ওঠা বেশ কিছু ঘরবাড়ি। ফটোতে দেখা যাচ্ছে একটা থ্যাঁতলানো গাড়ির ওপরে পড়ে রয়েছে বড় আকারের দুখানা বোল্ডার। গতকাল রাতে ছাদের ওপরে কিছু পড়ার ঘটনাটা অনুজয় ভুলেই গিয়েছিল। খবরের কাগজে ছাপা বোল্ডারের ফটোটাই ঘটনাটাকে মনে পড়িয়ে দিল আবার, এবং তখনই তার রক্তের পারদ আবার ঊর্ধ্বমুখী। চাটুকু তাড়াতাড়ি শেষ করে সে এগিয়ে গেল ছাদের দিকে। এর আগেও তাদের ছাদে তার পোষা বিড়াল টিনটিনকে লক্ষ্য করে দুবার ইঁট ছুঁড়েছিল পাশের বাড়ির ওই হাফ পাগল ছেলেটা। অনুজয় সে দুবার শুধুমাত্র অনুযোগ করেই ক্ষান্ত ছিল। এবার একটা কড়া পদক্ষেপ না করলেই নয়। অত কেয়ারলেস হবে কেন বাড়ির লোকজন? ওরকম একটা ছেলে রাত বিরাতে ছাদে উঠে যাচ্ছে, বাড়ির কেউ সেটা খেয়াল রাখবে না? বড় রকমের বিপদও তো ঘটতে পারে কোনো না কোনো একদিন।
এই রকমই 7-5 ভাবছিল সে, কিন্তু ছাদে উঠেই ভুরু দুটো কুঁচকে গেল তার। ইট কোথায়? ইট তো নেই। তার বদলে ছাদের এক কোণায় পড়ে রয়েছে হাতের থাবার চেয়ে হয়তোবা একটু বড় আকারের একটা এবড়ো খেবড়ো পাথরখণ্ড। তার রং কিছুটা কালচে, কিছুটা ধূসর। পাথরটার কয়েকটা টুকরো আবার ছড়িয়ে আছে এদিকে ওদিকে। ছাদের যেখানটায় বড় পাথরটা পড়েছিল সেখানটায় কংক্রিট গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, আর খানিকটা গর্তও তৈরি হয়েছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল কয়েক পশলা। ছাদের কোণার দিকে কিছুটা জলও জমে আছে এখনো। পাথরখণ্ডটা পড়ে আছে সেই জমা জলের মধ্যে। অনুজয় এগিয়ে গিয়ে বাঁ হাতে তুলে নিল সেটাকে। নিয়ে অবশ্য অবাকই হলো কিছুটা। হালকা, বেশ হালকা ওজন। সাধারণ পাথরের মতো তো নয় মোটেই। এই পাথরটাই কেউ একজন ছুঁড়েছিল, আর তাতেই এত জোর শব্দ, আর তাতে ছাদে ওই গর্ত। আচ্ছা, সেটা কি সম্ভব আদৌ? না, উত্তর মেলাতে পারছিল না সে। তাহলে কি এটা সাধারণ কোনো পাথর নয়, কোনো উল্কাপিণ্ড? বায়ুমণ্ডলে ভেতর দিয়ে পুড়তে পুড়তে পৃথিবীর বুকে নেমে আসার পথে এসে পড়েছে তাদের বাড়ির ছাদে, আর তার ফলেই ছাদে ওই গর্ত। না না না, সেই সম্ভাবনা যদিও জোরালো, তবুও কিন্তু কিন্তু একটা থেকেই যাচ্ছে। আচ্ছা, উল্কাপিণ্ডই যদি হবে, তাহলে ওজনে এত হালকা কেন? সাধারণভাবে উল্কার মধ্যে যেসব উপাদান থাকে তাতে তো সব মিলিয়ে এইসব পাথরখণ্ডের ওজন ভারী হওয়ার কথা। নাকি দুটোই সত্যি, ভারী ও হালকা? দু ধরনেরই উল্কাপিণ্ড পাওয়া যায়। সরিষ, হ্যাঁ, সরিষের কাছ থেকে তো জানতেই পারি ব্যাপারটা। ফিজিক্সের অধ্যাপক যখন, তখন তো জানলেও জানতে পারে। হ্যালো। হ্যালো সরিষ, আমি অনুজয় বলছি রে। অনুজয়? হ্যাঁ, বল। বলছি, আজ সন্ধেবেলায় বাড়িতে থাকবি? ইভিনিং এ? হ্যাঁ। হোয়াই নট? আফটার অল আজ আমার অফ। ও, তাহলে তো ভালোই হলো। শোন না, বলছি অফিস থেকে ফিরে তোর ওখানে একবার যেতে পারি। তোর বেশি সময় নষ্ট করবো না, আধ ঘন্টা সময় পেলে যথেষ্ট। আমায় কি তুই এই দেশের কোনো ভিআইপি পেয়েছিস নাকি, যে সব সময় ঘোড়ায় জিন দিয়ে বসে আছি? ডোন্ট বি সিলি। যখন পারিস চলে আয়, জমি আড্ডা হয়ে যাবে। অফিস থেকে ফিরে সন্ধ্যে 7টার দিকে সৌরিশের বাড়িতে পৌঁছে গেল অনুজয়। সঙ্গে সেই পাথরখণ্ড এবং তার কয়েকটা টুকরো। প্রথম সুযোগেই অনুজয় সেই একটা প্রশ্নই ছুঁড়ল সৌরিশের দিকে। আচ্ছা সরিষ, আমি তো জানতাম পৃথিবীর বুকে নেমে আসা উল্কাপিণ্ড ভারী হয়, হালকাও কি হয় কখনো? হালকা? হ্যাঁ, তা তো হতেই পারে। কী কী উপাদান তার মধ্যে থাকছে ওজনটা সেটার উপরই ডিপেন্ড করে। তবে খুব হালকা হবে তেমনটা অবশ্য নয়। আর একেবারে হালকা হলে তো পৃথিবীর বুকে নেমে আসার কোনো প্রশ্নই উঠত না। তবে হ্যাঁ, একটু হালকাই হোক বা ভারী হোক, উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে কিন্তু তাতে আগুন ধরে যায়। বেশিরভাগটাই পুড়ে ছাই হয়ে যায়। তবে কখনো সখনো দু একটা টুকরো পৃথিবীতে এসেও পড়ে। না, সেটা তো জানি। ওই আসলে আমার জানা ছিল না যে উল্কাপিণ্ড কিছুটা হালকাও হয়। অনুজয় এবার ব্যাগ থেকে বের করে আনলো কাগজে মোড়া পাথরখণ্ডটাকে। দেখে বলতো, এটা শুধুই পাথর না কোনো উল্কাপিণ্ড? পাথরখণ্ডটাকে হাতে নিয়ে সেটাকে ভালো করে খুঁটিয়ে দেখল সৌরিশ, আর ওজনও অনুমান করার চেষ্টা করলো। এটাকে এটাকে তুই কোথায় পেলি? আমাদের বাড়ির ছাদে। ছাদে? হ্যাঁ রে, ওই গতকাল রাত্রে এসে পড়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম কেউ ঢিল মেরেছে,
বাট সকালবেলা ছাদে উঠে দেখি এটা পড়ে আছে। তুই দেখে কি বুঝছিস? উল্কাপিণ্ডই তো নাকি? উত্তর দিতে গিয়ে পাথরখণ্ডটাকে সৌরিশ আবার একবার ভালো করে দেখল। টুকরোগুলো দেখলো উল্টিয়ে পাল্টিয়ে, তারপর বলল, দেখে তো মনে হচ্ছে কোনো অর্ডিনারি পাথর এটা নয়, ওজনেও একটু হালকাই যেন। মোস্ট প্রবাবলি এটা উল্কাপিণ্ডই। কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না, ছাদে পড়লে তো এটা ভেঙে বহু টুকরো হয়ে যাওয়ার কথা, ছাদেরও যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, হয়েছে তো। ছাদের যেখানে পড়েছিল সেখানে খানিকটা গর্ত হয়ে গেছে। তাছাড়া অনেক টুকরো না হোক কয়েক টুকরো তো হয়েইছে। আচ্ছা, আমি না হয় ওগুলো এখানে রেখে যাচ্ছি, তুই একটু পরীক্ষা করে দেখিস না এটা সত্যি উল্কাপিণ্ড নাকি অন্য কিছু। তুই ছাড়া আমাদের মধ্যে কে আর বলতে পারবে বল? বলছিস? তাহলে রেখে যা, তবে বড় টুকরোটা রাখার দরকার নেই, ছোটগুলো রাখলেই হবে। দিন তিনেক বাদে অফিসে যাওয়ার পথে মোড়ের কালার দোকানের কাছে পঙ্কজবাবুর সঙ্গে দেখা। কি হে অনুজয়, এ খুব তাড়া আছে মনে হচ্ছে। অফিস চললে বুঝি? হ্যাঁ মেসোমশাই। আরে দাঁড়াও দাঁড়াও, এ যাবে তো অফিসে, তার জন্য রোজ রোজ তো তাড়া কিসে শুনি? হ্যাঁ, আমরাও তো এককাল অফিস করেছি নাকি, মাঝে মাঝে না একটু ডুব মারতে হয়, একটু ধীরে সুস্থে চলতে হয়, তবেই না কাজে এনার্জি আসবে। ভদ্রলোককে ভালোভাবেই চেনে অনুজয়। তাদের বাড়ির 4খানা বাড়ির পরের বাড়ি। একসময় কিসে যেন একটা চাকরি করতেন, ধানবাদে পোস্টিং ছিল। রিটায়ার করার পর এখানে ফিরে এসেছেন, আর এসে পর্যন্ত পাড়ার ছেলে ছোকরাদের উপদেশের হুলে জ্বালিয়ে মারছেন। ছেলে ছোকরারা সে কারণে আড়ালে আবডালে তাকে নিয়ে নানান ধরনের টিপ্পনি কাটে, এবং একেবারে মুখোমুখি পড়ে গেলে কেটে পড়তে পারলে বাঁচে। কিন্তু অনুজয়ের আজ সে উপায়ও নেই, কেননা ভদ্রলোক এগিয়ে এসে তার পথ আটকে দাঁড়িয়েছেন। তাকে অপমান করে তো আর পাশ কাটিয়ে চলে যেতে পারে না সে। তবু মৃদুভাবে সে বলার চেষ্টা করল, এই না মানে আমার আজ সত্যি একটু তাড়া আছে মেসোমশাই। আরে আরে বাবা, আমি কি তোমাকে 2-5 ঘন্টা আটকে রাখছি নাকি? আসলে একটা ব্যাপার জানার ছিল তো, তাই তো দাঁড় করালাম। বলুন কি জানতে চান? গতকাল মাছ বাজারে তোমাদের রঘুর সঙ্গে দেখা, বুঝলে, তার কাছেই শুনলাম ব্যাপারটা। সত্যি কি মিথ্যে সে অবশ্য তুমি ভালো বলতে পারবে। কি? কদিন আগে তোমাদের বাড়ির ছাদে নাকি উল্কা পড়েছে। অনুজয়ের চোখ মুখ ভরে উঠল বিরক্তিতে। 48 ঘন্টাও কাটেনি, সৌরিশ ফোন করে জানিয়েছে যে ওটা উল্কাপিণ্ডই। আর এও জানিয়েছে আরও নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা টুকরো সে পাঠিয়ে দিয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে। তাদের দুই বন্ধুর কথাবার্তা রঘুদা কিছুটা শুনেছে, আর শুনেই প্রচার করতে শুরু করেছে। পঙ্কজবাবুর কাছ থেকে এবার তো সারা পাড়ায় ছড়িয়ে পড়বে খবরটা। তারপর জনে জনে প্রশ্ন শুরু হবে, উল্কাপিণ্ড দেখতে বাড়ি পর্যন্ত ধাওয়া করবে মানুষজন। তখন কতজনের মুখ আটকাবে, কতজনকে সামলাবে সে? না না, ঠিক সেরকম কিছু নয়। ওই উল্কাপিণ্ডের মতোই মনে হয়েছিল, কিন্তু ওটা ওই সাধারণ পাথরও তো হতে পারে। ওই ওই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, দেখা যাক না কি রেজাল্ট আসে। আচ্ছা, রেজাল্টটা হাতে পেলে আমাকে কিন্তু বলো, বুঝলে। যাবো একবার তোমাদের বাড়িতে, হাতে নিয়ে দেখবো আর কি। দেখো, এই জাদুঘরে অবশ্য আমি উল্কাপিণ্ড দেখেছি, কিন্তু ওই কাঁচের আড়াল থেকে দেখা আর হাতে নিয়ে দেখা কি কখনো এক হয়? হ্যাঁ বলো। সেই তো, বেশ তো। হ্যাঁ, এই সময় করে আসবেন একদিন বাড়িতে। পাথরটাকে হাতে নিয়ে দেখলে তো আর সেটা ক্ষয়ে যাবে না। যা ভেবেছিল অনুজয় তাই ঘটেছে।
খবরটা কিভাবে যেন ছড়িয়ে গিয়েছে এখানে সেখানে। পরিচিত 10 জনের সঙ্গে দেখা হলে কয়েকজন অন্তত জানতেই চায় যে ব্যাপারটা সত্যি কিনা। একটা দুটো করে ফোনও আসতে শুরু করেছে। জনাচারেক পরিচিত জন তো বাড়িতে এসে দেখেও গিয়েছে পাথরটাকে। আর তাই কি শুধু, ফাউ হিসেবে পাওয়া গিয়েছে বেশ কিছু উপদেশ। যেমন একজন বলছে, বুঝলে, বিদেশে বিদেশে এসব জিনিসের অনেক সময় অনেক দাম পাওয়া যায়, ওই বিজ্ঞানীদের গবেষণার কাজে লাগে তো। আর একজন বলছে, শুনেছি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসার সময় পুরোটা পুড়ে না গেলে উল্কাপিণ্ডের মধ্যে অনেক সময় নাকি সোনা পাওয়া যায়। তাই যদি হয় তাহলে তো তোমাকে বেশ লাকি বলতে হবে। এইসব উপদেশের উত্তরে অনুজয় কোনো মন্তব্য করেনি, হেসেছে শুধু। এরই মধ্যে ঘটে গিয়েছে একটা দুর্ঘটনা। উল্কাপিণ্ডটাকে ঘিরে লোকজনের অত কৌতূহল দেখে এবং উপদেশের বহরে উৎসাহিত হয়ে পাথরটাকে আবার পরীক্ষা করতে গিয়েছিল অনুজয়। আর তখনই লক্ষ্য করল ওটার গায়ে জায়গায় জায়গায় হালকা হলুদ ছ্যাঁতলা ধরেছে। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘষে ঘষে সেই ছ্যাঁতলা পরিষ্কার করতে গিয়েছিল সে, আর তাতেই একেবারে রক্তারক্তি কাণ্ড। কে আর বুঝেছিল পাথরটার গায়ে এবড়ো খেবড়ো অংশগুলো অত ধারালো? ওভাবে কেটে যাওয়ার জন্যই হোক আর যেভাবেই হোক, পরদিন থেকে অনুজয়ের বেদম জ্বর, আর সেই সঙ্গে সারা শরীরে অসম্ভব চুলকানি আর প্রতিটি লোমকূপে সূচ ফোটানোর মতো ব্যথা যন্ত্রণা। ডাক্তার দেখানো হলো, ওষুধ ইঞ্জেকশনও চলল। তাতে জ্বর একটু কমলো ঠিকই, কিন্তু অ্যালার্জি আর ব্যথা যে কে সেই। দিন চারেক বাদে আপনা আপনি যেন উধাও হয়ে গেল সেই ব্যথা, যন্ত্রণা, চুলকানি। তবে জ্বর থেকে সেরে উঠতে উঠতে মোটের ওপর আরও 3-4 দিন। বর্তমানে সে ক্রমশ সুস্থ হওয়ার পথে। জ্বর থেকে সেরে ওঠার পর অনুজয় বদলে গিয়েছে কেমন যেন। 2-4 দিন অফিসে গিয়েছিল, তারপর থেকে বাড়িতেই। একটু যেন কেমন উদাস হয়ে গিয়েছে সে। প্রায় প্রায় বারান্দার ধার ঘেঁষে দাঁড়িয়ে ওই তাকিয়ে থাকে বাইরের দিকে। কথা বলে কম, খেতে দিলে ঠিকঠাক খায়ও না। দেখে শুনে রঘুদা পড়েছে মুশকিল। সে আর কতটুকুই বা করবে? ডাক্তার বুদ্ধি করেছে এবং এখনো করছে, কিন্তু তারও তো একটা জীবন আছে, পরিবার আছে। ছোট্ট মেয়ের বিয়ে উপলক্ষে মাস 2 ছুটি চেয়েছিল সে। উড়িষ্যায় যাবে, সেখানে কত আত্মীয় স্বজন, কত কাজ। মেয়ের বিয়ে যোগাযন্তর করা কি 4টিখানি কথা? কম সময়ের ব্যাপার। কিন্তু সব গুবলেট হয়ে গেছে। দাদাবাবুর অসুখে মাঝখান দিয়ে দিন 15 কাবার। এখন দেশের বাড়িতে যাওয়ার অনুমতি মিলেছে যদিও, কিন্তু মন চাইছে না দাদাবাবুকে একলা ফেলে যেতে। অনুজয় অবশ্য তাকে বলেছে, তুমি অযথা চিন্তা করছো রঘুদা, আমি তো এখন মোটামুটি সুস্থ। শরীরটা অবশ্য দুর্বল, কিন্তু কয়েকদিন বিশ্রাম নিলে ওটাও ঠিক হয়ে যাবে। আমার আর টিনটিনের খাওয়া দাওয়া নিয়েও তো চিন্তার কিছু নেই। হোম সার্ভিস আছে, ফোন করে অর্ডারটা দিলেই হলো। রঘুদা সেটা জানে, তবু কি আর মন মানে? এমনও যদি কেউ থাকতো যে সশরীরে না হোক ফোনে অন্তত একটু খোঁজ খবর নেবে, তাহলে সে খানিকটা স্বস্তি পেত। নানান কথা ভেবে দাদাবাবুকে দিয়ে সৌরিশ দাদাবাবুর কাছে ফোন করিয়েছিল সে, এই জন্য যাতে করে ওই মানুষটা যদি আসে মাঝে মধ্যে। কিন্তু কি একটা গবেষণার কাজে সৌরিশ দাদাবাবু কিছুদিনের জন্য দিল্লি গিয়েছে, তবে কথা দিয়েছে যথাসম্ভব খোঁজ খবর নেবে। কথা দিয়েছে প্রতিবেশীরাও, ওইটুকুই যা রঘুদার ভরসা। সময় সুযোগ পেলে টেলিফোন বুথ থেকে হোক বা কারো মোবাইল ফোন থেকেই হোক, সে নিজেও তো ফোন করবেই।
অনুজয়ের অসুখটা যে কি কিছুতেই তা ধরে উঠতে পারছেন না ডক্টর অলোক পালথি। ওষুধের পর ওষুধ দিয়ে যাচ্ছেন, অনুজয় তবু সেরে উঠছে কই। তার চেহারাতেও ইদানিং পরিবর্তন আসতে শুরু করেছে। কেন কে জানে গোছা গোছা চুল উঠে যাচ্ছে মাথা থেকে, হাত পায়ের বেশিরভাগ লোমই উঠে গিয়েছে। আর তাই কি শুধু, সারা গায়ে চামড়ার নিচে কেমন যেন একটা টসটসে ভাব। কখনো কখনো তার এইরকমও মনে হয় যে চামড়ার নিচে আসলে আসলে পুঁজ জমেছে। কোথাও একটু ছিদ্র করে দিলে বেরিয়ে আসবে সব পুঁজ কিংবা পুঁজ রক্ত। এইরকম অদ্ভুত রোগের জন্যই কি তার আজকাল ছাদের উপর দাঁড়িয়ে গোল করে রোদ মাখতে ইচ্ছে করে? সেজন্য কি খিদে তৃষ্ণা ক্রমশ কমে যাচ্ছে তার? জানে না, অনুজয় তা জানে না। তার শরীর মন জুড়ে এখন শুধু একটাই জিজ্ঞাসা, জ্বর তো সেরে গিয়েছে, তবু কেন হচ্ছে এরকম? কেন? হ্যালো, মিস্টার সৌরিশ চ্যাটার্জি। ইয়েস, স্পিকিং। আমি বারাসাত পিএস থেকে এসআই কমল চৌধুরী বলছি। আই সি। এনি প্রবলেম? নো নো, নট অ্যাট অল, জাস্ট কোয়ারিজ। অনুজয় মিত্রকে চেনেন নিশ্চয়ই? হোয়াই নট? আফটার অল হি ইজ মাই bosom ফ্রেন্ড। হ্যাঁ, সেই রকমই গেস করেছি আমরা। যাকে, আজ একবার থানায় আসতে পারবেন? আজ? হ্যাঁ হ্যাঁ, বিকেলের মধ্যে এলেই হবে। কিন্তু আমি তো এখন দিল্লিতে। নেক্সট ফ্রাইডেতে বিকেলের ফ্লাইটে ফেরার কথা। ও, ঠিক আছে, পরদিনই না হয়ে আসবেন। আচ্ছা, বলছি কি ব্যাপার সেটা আমাকে একটু খুলে বলবেন প্লিজ। মানে অনুজয়কে নিয়ে কি কোনো প্রবলেম রাইজ করেছে? আপনি কিছু জানেন না? শোনেননি কিছু? অ্যাকচুয়ালি অনুজয় অসুস্থ ছিল জানতাম, তাছাড়া আর তো কিছু আমি। অনুজয় বাবুর সঙ্গে তো আপনার টেলিফোনে কথা হতো। লাস্ট কবে কথা হয়েছিল মনে আছে? সেটা সেটা আমার মোবাইলের ফোন বুক দেখে বলতে পারবো, তবে অ্যাপ্রক্সিমেট 3-15-20, হ্যাঁ 3-15-20 আগে ধরতে পারেন। 17 ফেব্রুয়ারি? ওই যে বললাম, কল লিস্ট দেখে এক্সাক্ট বলতে পারবো। আমি বলছি শুনুন, এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইম হলো 17 ফেব্রুয়ারি রাত 9:12। আপনাদের মধ্যে 4 মিনিট 42 সেকেন্ড কথা হয়েছিল। অনুজয়বাবুর কল হিস্ট্রি থেকে এই তথ্যটা পাওয়া গেছে। না না না, ওই দিনের পরেও আমি ওকে ফোন করেছিলাম কয়েকবার, কিন্তু কোনো রেসপন্স পাইনি। পাবেন কি করে? ততদিনে যে আসল মানুষটাই পাল্টে গিয়েছেন। পাল্টে গিয়েছেন? কি বলছেন আপনি? ঠিকই বলছি। শুধু তাই নয়, মোটামুটি মার্চের 6 তারিখের পর থেকে তিনি আবার মিসিং। আমরা কদিন ধরে অবশ্য ইনভেস্টিগেশন চালাচ্ছি, তবে এখনো পর্যন্ত কোনো ক্লু পাইনি। কোথাও তার বডি কিংবা ট্রেসও পাওয়া যায়নি। তবে সন্দেহজনকভাবে অনুজয়বাবুর বাড়িতে ঢোকার জন্য পঙ্কজ হালদার, তাই তো? হ্যাঁ, পঙ্কজ হালদার নামে একজন বয়স্ক মানুষকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু সেখান থেকেও কোনো ইনফরমেশন পাওয়া যায়। এইসব এইসব কি বলছেন আপনি? সৌরিশ কাঁপছে, উত্তেজনায় কাঁপছে। এই রকম ঘটনা শোনার জন্য সে যে মোটেই প্রস্তুত ছিল না। কদিন ধরে সে তো এই ভেবে উত্তেজিত ছিল যে বাড়িতে ফিরে আগে অনুজয়ের কাছে যাবে, গিয়ে জানাবে এক বন্ধুকে দিয়ে জিএসআই রিপোর্টটা আনিয়ে নিয়েছে সে। আর তাতে জানা গিয়েছে ওটা সত্যিই উল্কাপিণ্ড। আর ওই উল্কাপিণ্ডের মধ্যে রয়েছে উচ্চ গলনাঙ্কের এমন কিছু নতুন মৌলিক ধাতুর উপস্থিতি যা পৃথিবীতে আগে কখনো পাওয়া যায়নি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে ওর মধ্যে পাওয়া গিয়েছে সম্পূর্ণ অচেনা একটা এককোষী প্রাণীর ফসিলস। এই আবিষ্কার মহাকাশ গবেষণার ক্ষেত্রে দিগন্ত খুলে দিতে পারে। কিন্তু যাকে এসব জানানো ছিল সেই মানুষটাই নেই। অনুজয়
নেই। কমল চৌধুরী তার মনের অবস্থা বুঝে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, রিল্যাক্স রিল্যাক্স মিস্টার চ্যাটার্জি, রিল্যাক্স রিল্যাক্স। এত খুঁজেও যখন বডি পাওয়া যায়নি, তখন উনি খুনি যে হয়েছেন তেমনটা তো নাও হতে পারে। হয়তো কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিলেন, নিজে থেকেই হয়তো কোথাও চলে গিয়েছেন। তবে আপনার জন্য একটা ডায়েরি রেখে গিয়েছেন। কিছু মনে করবেন না, ডায়েরিটা আমরা পড়েছি, কিন্তু পড়ে অনেক কিছুই তেমন আমরা বুঝে উঠতে পারিনি। সে কারণেই আপনার সাহায্যটা আমাদের একটু দরকার। আপনি ফিরে এসে অবশ্যই একবার থানায় আসবেন। দিল্লি থেকে ফিরে পরদিনই সৌরিশ চলে এলো থানায়। এসে দেখা করল কমল চৌধুরীর সঙ্গে। হ্যাঁ, বলুন আমায় কি করতে হবে? কমলবাবু তার ফাইল থেকে বের করলেন বড় খামে ভরা একটা ডায়েরি। খামটার ওপরে ইংরেজিতে লেখা, টু সৌরিশ চ্যাটার্জি। অনুজয়বাবু সম্ভবত এই ডায়েরিটা আপনাকে পাঠাতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত পাঠিয়ে উঠতে পারেননি। যাকে নিন, একটু পড়ে দেখুন তো উনি কি লিখেছেন এখানে। মেরুন রঙের মোলার দেওয়া একটা ডায়েরি, 2013 সালের। ভেতরে সারা বছরের ধারাবাহিক বিবরণ নয়, মাত্র কয়েকটা বিক্ষিপ্ত দিনের কিছু ঘটনার বিবরণ দেওয়া, তাও টুকরো টুকরো ঘটনা। সৌরিশ পড়তে শুরু করল। 24শে ফেব্রুয়ারি রবিবার। মিরাকেল বলবো না সর্বনাশ বলবো বুঝতে পারছি না, তবে মিরাকেল বলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। নইলে কবে কে কোথায় শুনেছে বা দেখেছে যে মানুষের গায়ে কাজ জন্মায়? আজ তাও দেখলাম। কিছুদিন ধরেই অবশ্য বুঝতে পারছিলাম ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে, বুঝিনি পরিণামে এরকমটা ঘটবে। কেন যে ওটা থেকে ফাঙ্গাস পরিষ্কার করতে গিয়েছিলাম, আজ সকালেই ঘটেছে ঘটনাটা। তবে সংখ্যায় বেশি না, সারা গায়ে 3-4টে সরু ও চোঁচালো মুখের হলুদ রঙের পাতাবিহীন গাছ। টেনে তুলতেই দেখি তার নিচে সরু সরু শিকড়। সত্যি সত্যি গাছ কি, হ্যাঁ, নাকি অন্য কিছু? 26শে ফেব্রুয়ারি মঙ্গলবার। সকাল থেকেই আজ ঝমঝম বৃষ্টি শুরু হয়েছিল বোধহয় রাত থেকেই। চারদিকে তাই অন্ধকার অন্ধকার ভাব। জানলার ধারে বসে রইলাম। কেন জানি না আজ আমার খুব ভিজতে ইচ্ছা করছিল। ভিজলাম, খুব করে ভিজলাম বাড়ির সামনে ছোট্ট বাগানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেউ দেখতে পায়নি ভাগ্যিস। বেশি ভিজে ফেলেছিলাম, অতএব বিকেলে বেশ জ্বর। প্যারাসিটামল খেলাম, জ্বর তবু কমলে তো। বাইরে যাব সে উপায় আর রাখেনি ওরা। ওদের পাল্লায় পড়ে আমার চেহারাটা যা হয়েছে। এই তো গতকালই পিঠ চুলকাতে গিয়ে দেখি কাদামাটির মতো একদলা মাংসই উঠে এসেছে আমার হাতে। তবে মাংসটুকু আঠালো আঠালো। প্রথমে অবাক হয়েছিলাম, সামান্য একটা চিনচিনে অনুভূতি ছাড়া কোনো ব্যথা যন্ত্রণাই নেই। এমনটা কি হয় কখনো? আর একটু পরীক্ষা করার জন্য কাঁধের কাজটা টানতেই সেখান থেকে উঠে এসেছিল কিছুটা মাংস। না, রক্ত এক বিন্দু বের হয়নি।
তার পরিবর্তে বেরিয়েছে পুঁজের মতো দেখতে তরল এক ধরনের পদার্থ। দেখে খুব কান্না পেয়েছিল আমার। বুঝে গিয়েছিলাম আমার নিয়তি। এও বুঝেছিলাম ওরাই দয়া করে আমাকে বাঁচিয়ে রেখেছে, হয়তো কোনো বিশেষ উদ্দেশ্যে। নইলে রক্তহীন অবস্থায় শুধু মানুষ কেন, পৃথিবীর কোনো প্রাণী কি বাঁচে? আমার এখনকার চেহারায় বাইরে বের হতে গেলে রাতের বেলা তো নির্ঘাত বোরকা পরে বের হতে হবে। জ্বর গায়েনি, বিছানায় শুতে যাচ্ছি। টিনটিন খাটের পাশে দাঁড়িয়ে মিউ মিউ করে ডাকছে। ওর বোধহয় খুব খিদে পেয়েছে। পাওয়াটা অস্বাভাবিকও নয়। আমার খিদে নেই বলে কি ওরও খিদে পাবে না? 28শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। পুরো একটা দিন কি বেহুঁশ ছিলাম আমি? জানি না, আমি জানি না। হয়তো বেহুঁশই ছিলাম, হয়তো বা মৃত। আমার হৃৎপিণ্ড বোধহয় এখন ওরাই নিয়ন্ত্রণ করছে, কিন্তু মস্তিষ্ক বোধহয় এখনো আমার নিয়ন্ত্রণে। তো কেন যে কিছুদিন ধরে কোনো কথাই বের হচ্ছে না মুখ থেকে? সন্ধ্যের দিকে জোর করেই ঘরে রাখা কিছু শুকনো খাবার খেয়েছি। দেখি ওরা এবার কি করে। 2রা মার্চ, শনিবার। ভুল ভেবেছিলাম। ওরা মোটেই সাধারণ নয়, বরং ভয়ঙ্কর। প্রথমে ছিল ধীর গতির, এখন দ্রুত বংশ বিস্তার ঘটাচ্ছে। দ্রুত। আজ আমার চোখের সামনে আমার টিনটিনকে ওরা মেরে ফেলল। ওর একমাত্র অপরাধ, ও আমার কাঁধের ক্ষতটা ভালোবেসে চেরে দিয়েছিল। টিনটিন, আমার ছোট্ট ফুলের বাগানটা আজ আমি তোকে দিয়ে দিলাম। তুই থাক, শুয়ে থাক তোর ছোট্ট কবরের আস্থানায়। কি যেন ভেবে একটা তোর দেহে বেশি করে লবণ ঢেলে দিয়েছি। সহজে পচবে না বোধহয়। আমার খুব মন খারাপ লাগলে তোকে একবার দেখতেও যেতে পারি। আর শুনে রাখ, ওদের আমি কিছুতেই ছাড়বো না। না রে, কিছুতেই না। তার আগে অবশ্য ওদের শেষ করবার অস্ত্র আমাকে বের করতেই হবে। 3রা মার্চ, রবিবার। ওরা এবার আমার মস্তিষ্কে দখল নিতে চাইছে। বেশ বুঝতে পারছি, ওদের শিকড়ের মতো শোষক নালিকাগুলোকে ওরা ক্রমশ ছড়িয়ে দিচ্ছে আমার মস্তিষ্কের মধ্যে। ছড়িয়ে দিচ্ছে এবং আরও আগ্রাসী হয়ে উঠছে ক্রমশই। ওরা আমার মস্তিষ্কের পুরোপুরি দখল নেওয়ার আগে কিছু একটা করা দরকার। টিনটিন, এই টিনটিন আমার সোনা, তুই কি এখন ঘুমোচ্ছিস? তোকে আজ আমার খুব দেখতে ইচ্ছা করছে রে, খুব। মাকেও দেখতে ইচ্ছা করছে, বাবাকেও। উল্কাপিণ্ডটাকে আজ আমি আবার বের করেছিলাম, জানিস টিনটিন। ওটার গায়ে দেখলাম আরো ফাঙ্গাস তৈরি হয়েছে। আফসোস হচ্ছে রে, এখনো কেন ওদের শেষ করবার অস্ত্র খুঁজে পেলাম না বলতে পারিস? আগুনে পড়ে না, অ্যাসিডে মরে না, মাথা কাটলেও দেখতে দেখতে নতুন মাথা জন্মায়, নালিকা কাটলে আবার একটা নালিকা।
কিভাবে শেষ করবো ওদের? পারবো তো? 5ই মার্চ, মঙ্গলবার। ইয়েস, ইয়েস, থ্যাংক গড, থ্যাংক গড। আমি 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 পেয়েছি, পেয়ে গিয়েছি ওদের শেষ করবার মোক্ষম অস্ত্র। ওরা আমার জীবন নিয়ে খেলছিল। হ্যাঁ, আমাকে গিনিপিক করে ওরা ওরা তোকে মেরেছি, টিনটিন, তোকে মেরেছে। আরো 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 অনেককে মারবে, অনেককে মারবে, ছড়িয়ে পড়বে এই পৃথিবীতে, শেষ করে দেবে সবাইকে, শেষ করে দেবে সবাইকে। টিনটিন, তুই তুই বল, তুই বল, সেটা কি আমি হতে দিতে পারি? হ্যাঁ, তুই বল, হতে দিতে পারি আমি? হ্যাঁ, আজ 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 তুই আমাকে পথ দেখালি টিনটিন, তুই আমাকে আজকে পথ দেখালি। সত্যি সত্যি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, সবকটাকে শেষ করে দেবো আমি। ওই উল্কাপিণ্ডটা শুদ্ধ ঝাড়ে বংশে শেষ করে ছাড়বো। কি ভেবেছে কি ওরা আমাকে? হ্যাঁ, তুই বল, তুই বল, কি ভেবেছে ওরা আমাকে? হ্যাঁ, কি ভেবেছে? শেষ করে দেবো, শেষ করে দেবো, কি ভেবেছে? ডায়েরিটা পড়া শেষ করে চুপ হয়ে গেল সৌরিশ। মাথা নিচু করে বসে রইল সে। কমলবাবুর ডাকে সে যখন মুখ তুলল, তখন তার দু চোখ জলে টয়টুম্বুর। আপনার কষ্টটা কোথায় বুঝতে পারছি সৌরিশবাবু। এই মুহূর্তে আপনাকে বিরক্ত না করাটাই যুক্তিসঙ্গত হতো, কিন্তু তদন্তের স্বার্থে প্রশ্নটা আমাকে করতেই হচ্ছে। বলছিলাম, ডায়েরিটা তো পড়লেন, কিছু বুঝতে পারলেন? কি বুঝলেন বলুন তো, মানে রহস্যটা কি? রহস্য তেমন কিছুই নেই। ওকে কেউ অপহরণও করেনি, কিংবা কেউ মেরেও ফেলেনি। তাহলে? আসলে ও নিজেই হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে? হ্যাঁ, হারিয়ে গিয়েছে না বলে অবশ্য ডুব দিয়েছে বা ভেসে গিয়েছেও বলতে পারি। তবে সেটা কোনো পুকুর বা নদী নালায় নয়, সাগরের লবণাক্ত জলে। আর কোনো দিনও এখানে ফিরে আসবে না ও, কোনো দিনও না। যাওয়ার আগে অবশ্য একটা মহৎ কাজ করে গিয়েছে। আমাদের এই মহাবিশ্বের এক অজানা গ্রহের ভয়ঙ্কর এক পরজীবীর হাত থেকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে এই পৃথিবীর যাবতীয় প্রাণীকে। এতক্ষণ শুনছিলেন চণ্ডী ভট্টাচার্যের লেখা রহস্যময়ী উল্কা। আমাদের কাজ সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। পরবর্তী কাজগুলোর সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।